সচেতন গ্রাহক ফোরামের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব অধ্যাপক নুরুন নবী মানিক বক্তব্য রাখছেন। অধ্যাপক নুরুন নবী মানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি আপনারা যারা উপস্থিত হয়েছে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, পুলিশ বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি যখনই শুরু হলো, আমাদের মূল দাবি ছিল যে যাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে তার নিয়োগ বাতিল করতে হবে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক যাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তাকে আবার ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পুনর্বহাল করতে হবে। সেই দাবিতেই আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছিলাম। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি ছিল যাতে করে ইসলামী ব্যাংকে যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি ব্রিটিশ সরকার আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এস আলমকে ব্যাংক ডাকাত হিসাবে একজন ব্যাংক লুটেরা হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যিনি ভূমিকা রেখেছেন, সেই ধরনের একজন ব্যক্তি জুলাই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে, নতুন বাংলাদেশে ইসলামী ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানে তিনি চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন, এটা সচেতন গ্রাহক সমাজ কোনোভাবেই মেনে নেবে না। আমরা বিগত অনেকদিন থেকেই আন্দোলন করছিলাম যে ইসলামী ব্যাংকের যারা আমরা সচেতন গ্রাহক আছি, গ্রাহক করার ব্যানারে আমাদের আন্দোলনের মূল কর্মসূচি ছিল যে ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাত যে এস আলম, যিনি ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে 1,05,000 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন, এই টাকার একটি অংশ তিনি বিদেশে পাচার করেছেন। সেই এস আলম যে ব্যাংক ডাকাত, তার যে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো বাংলাদেশ ব্যাংক বাজেয়াপ্ত করেছে। এই শেয়ারগুলো বিক্রয় করে নগদায়নের মাধ্যমে তার যে ঋণ আছে সেই ঋণের সাথে সমন্বয় করতে হবে। আমাদের দাবি ছিল এস আলমের বাংলাদেশে যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে সেই সমস্ত সম্পত্তি বিক্রয় করে তার ঋণের সাথে সমন্বয় করতে হবে। একইভাবে আমাদের দাবি ছিল ব্যাংক লুটেরা এস আলম যে সম্পদ বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে সেই সম্পদ দেশে ফিরিয়ে আনতে হবে এবং ইসলামী ব্যাংকের ঋণের সাথে সেগুলিকে সমন্বয় করতে হবে। এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি পেশ করেছি। স্মারকলিপির মাধ্যমে আমাদের এই দাবিগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমরা উপস্থাপন করেছি। একইভাবে ইসলামী ব্যাংকে যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর জুবাইদুর রহমান, তার কাছেও এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমরা স্মারকলিপি দিয়েছি। সেই দাবিগুলো আদায়ের জন্য আমরা জোর দাবি জানিয়েছি। আমাদের এই যে 5 দফা দাবি ছিল সেই দাবিগুলো বিষয়ে আমরা যে স্মারকলিপি দিয়েছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ গভর্নর ব্যাংকের গভর্নর তিনি আমাদের সাথে কোনো আলাপ আলোচনাই করেন নাই এবং আমাদের দাবিগুলো বিবেচনা করেন না। একইভাবে ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন তার কাছেও যে আমরা স্মারকলিপির মাধ্যমে যে দাবিগুলো উপস্থাপন করেছি সেই দাবিগুলো তিনি বিবেচনার জন্য আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করেন নাই এবং একতরফাভাবে ইসলামী ব্যাংকের সম্পর্কে তারা একের পর এক নিজস্বভাবে সে দোষর হয়ে তাকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে। তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন, আমাদের এই কর্মসূচি আমরা পুলিশের সহযোগিতা নিয়ে এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম এবং পুলিশকে আমরা অবহিত করেছি
আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করব। ইসলামী ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা ব্যাংকে প্রবেশ করবে, তাদের দায়িত্ব তারা পালন করবে। কিন্তু ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি যাতে করে কোনোভাবে ব্যাংকে প্রবেশ করতে না পারেন সেই বিষয়ে আমাদের কর্মসূচি ছিল। সেই বিষয়ে গ্রাহক যারা ছিলেন তারা দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। কিন্তু আমরা কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে কেন পুলিশ আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশের উপর আক্রমণ চালালো এবং আমাদের ভাইদেরকে আহত করেছে। আপনারা জানেন যে আমাদের প্রায় 100 শতাধিক ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক তারা আহত হয়েছে, তারা অনেকে এখন চিকিৎসাধীন রয়েছেন, চিকিৎসা গ্রহণ করছে। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুলিশের এই ধরনের আচরণ কোনোভাবেই আমরা আশা করি না। আমরা আশা করেছিলাম যে পুলিশ গণতান্ত্রিক পুলিশ হবে এবং শান্তিপূর্ণ যে আন্দোলন দাবি আদায়ের পক্ষে যে ন্যায্য আন্দোলন, সেই ন্যায্য আন্দোলনের দাবির পক্ষে পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য ভূমিকা পালন করবে। আজকে পুলিশ যে আচরণ করেছে সেই কারণে পুলিশের এই ন্যাক্কারজনক আচরণে আমরা নিন্দা জানাচ্ছি এবং আশা করছি যে আগামী দিনে শান্তিপূর্ণ যে কোনো আন্দোলনে পুলিশ আন্দোলনকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের মূল দাবি হলো যে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর খুরশিদ আলম সাহেবকে যেখানে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের যে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে, তাকে অপসারণ করতে হবে। কারণ তিনি শেখ হাসিনার আমলে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে বাংলাদেশের ব্যাংকের ডেপুটি গভর্নর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ যে সমস্ত কর্মকর্তার সহযোগিতায় এছাড়াও ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলো লুটপাট করেছেন, এই ব্যাংকগুলো থেকে টাকা পাচার করেছেন, তার সহযোগী হিসাবে তারাই ভূমিকা পালন করেছে এবং ব্যক্তিগতভাবে তিনি দুর্নীতির সাথে জড়িত, যেটা আমরা সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং তিনি অনৈতিক নারী গঠিত কেলেঙ্কারির সাথেও তিনি জড়িত। এই ধরনের একজন ব্যক্তিকে যদি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তাকে বহাল রাখা হয় তাহলে ইসলামী ব্যাংকের গ্রাহক যারা আছে তাদের আস্থা নষ্ট হবে এবং এই গ্রাহকরা কোনোভাবে ইসলামী ব্যাংকে লেনদেন করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য অনুভব করবে না। সে কারণে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে অবিলম্বে তার নিয়োগ বাতিল করে তাকে এই পদ থেকে অপসারণ করতে হবে। খুরশিদ আলমের অপসারণ আমাদের 1 নম্বর দাবি। আমাদের দ্বিতীয় দাবি হলো যে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, যার নেতৃত্বে 5 আগস্টের পরবর্তী সময় ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে। আপনারা জানেন 5 আগস্টের পরে যখন বিভিন্ন ব্যাংকে গ্রাহকদের আস্থার সংকট তৈরি হচ্ছিল, ব্যাংকগুলোতে আমানত কমে যাচ্ছিল, সেই সময়ে ওমর ফারুক খানের নেতৃত্বে ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়িয়েছে এবং তিনি দায়িত্ব পালন করার সময়ে ইসলামী ব্যাংকে 22,000 কোটি টাকার অতিরিক্ত আমানত জমা হয়েছে। এইভাবে ইসলামী ব্যাংকের আমানত বৃদ্ধির মাধ্যমে সার্বিকভাবে ব্যাংক কার্যক্রম গতিশীল হচ্ছিল। সেই ওমর ফারুক খানকে সেখানে জোরপূর্বক পদত্যাগ করার জন্য তার কাছ থেকে পদত্যাগপত্র নেওয়া হয়েছে। তাকে আগে ছুটিতে পাঠানো হয়েছিল, যে ছুটির মেয়াদ ছিল 31শে মে পর্যন্ত। আজকে তার যোগদান করার কথা। আমাদের দাবি হলো ইসলামী ব্যাংকের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক যার নেতৃত্বে ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়ানোর দিকে এবং উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছিল, তাকে অবিলম্বে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তাকে পুনর্বহাল করতে হবে। সম্মানিত ভাইরা, ইসলামী ব্যাংক সহ বাংলাদেশে যত ব্যাংক রয়েছে সকল ব্যাংকের অভিভাবক হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, তার দায়িত্ব হলো ব্যাংক সেক্টরকে গতিশীল করা, এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন তিনি ইসলামী ব্যাংক সহ অন্যান্য যে ব্যাংকগুলো ধুকে নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে সেগুলির কার্যক্রম ক্ষেত্রে স্বচ্ছতা আনয়ন, গ্রাহকদের আস্থা ধরে রাখার জন্য এমন কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেন নাই এবং তার ব্যর্থতার কারণে ব্যাংকের গতিশীলতা তৈরি হয় নাই। ফলে এক্ষেত্রে
তার অযোগ্যতা এবং অদক্ষতায় দায়ী। সে কারণে তিনি যেহেতু ব্যাংকগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন, সেই কারণেই আমরা তার অবিলম্বে পদত্যাগ দাবি করছি। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে একজন দক্ষ যোগ্য ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করুন, যাতে করে সবগুলো ব্যাংক গতিশীলতার সাথে তার কার্যক্রম পরিচালনা করতে পারে। গ্রাহকদের আস্থার সাথে কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে ব্যাংকিং সেক্টরের সকল দুর্নীতি এবং অব্যবস্থাপনার অবসান হয়। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকির রহমান সাহেবের আমরা পদত্যাগ দাবি করছি। সম্মানিত ভাইরা, আমাদের যে দাবি, সেই দাবিগুলো আমরা আশা করছি যে অবিলম্বে পূরণ করা হবে এবং বাংলাদেশ সরকারের কাছেও অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের এই দাবিগুলোকে অবিলম্বে পূরণ করতে হবে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে এসআলমের নিয়ন্ত্রণে যখন ইসলামী ব্যাংক পরিচালিত হয়েছে, তখন সেখানে পরীক্ষা ছাড়াই জাল সনদের ভিত্তিতে অনেককে নিয়োগ দেওয়া হচ্ছে। তারা মাঝে মাঝে ইসলামী ব্যাংকের সামনে এসে তারা মব সৃষ্টি করার চেষ্টা করছে। ইসলামী ব্যাংকের সামনে এসে তারা মাঝে মাঝে মব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমরা আশা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পদক্ষেপ গ্রহণ করবেন। যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত চাকরিচ্যুত হয়েছেন, তারা যাতে করে কোনোভাবেই ইসলামী ব্যাংকের সামনে মব তৈরি করতে না পারে এবং তারা যদি এখানে মব সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক সমাজ সেটা সহজে মেনে নেবে না, তাদেরকে অবশ্যই প্রতিহত করবে। যে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি, আমাদের যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো যদি অবিলম্বে পূরণ করা না হয়, তাহলে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আলাপ আলোচনার ভিত্তিতে সামনে লাগাতার কর্মসূচি গ্রহণ করবে, আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে। আমরা আশা করছি যে আমাদের কঠিন কর্মসূচি গ্রহণ করতে হবে না, এর মধ্যে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহক ফোরামের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই দাবিগুলো মেনে নেবেন। ব্যাংকের সুষ্ঠু পরিবেশ রক্ষা, গ্রাহকদের আস্থার মাধ্যমে এই ব্যাংকে সামনের দিকে এগিয়ে নেবেন। আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি ইসলামী ব্যাংকের পক্ষে। ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক। এই ব্যাংকে যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহকের পক্ষ থেকে এই ব্যাংকটি সুষ্ঠুভাবে পরিচালিত হোক, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে আরো বৃহত্তর পরিসরে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। আমরা আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সকলে আমাদের সহযোগিতা করবেন, কারণ আমরা ন্যায়ের পক্ষে আন্দোলন করছি, ইসলামী ব্যাংকের পক্ষে আমরা আন্দোলন করছি। আজকে আমাদের 1 শতাধিক গ্রাহক আহত হয়েছেন, এর মধ্যে অনেকজনের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং কয়েকজন এখন হাসপাতালে ভর্তি রয়েছে। আমাদের কর্মসূচি আমরা অব্যাহত রাখবো, আমাদের কর্মসূচি চলবে। আমরা শুনতে পেয়েছি যে অবৈধভাবে যিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন, তিনি বোর্ড মিটিং ডেকেছেন, ফলে আইনা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এরপরও যদি তিনি বোর্ড মিটিং করতে চান, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। আমাদের এখন মোট দাবি হলো যে আমরা ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান, তার আমরা অপসারণ চাই, তার পদত্যাগ দাবি। আমাদের এখন দাবি হলো 5টা দাবি আমাদের। একটা হলো যে চেয়ারম্যানের আমরা পদত্যাগ চাচ্ছি, যিনি আগে এমডি ছিলেন বা এখনো যাকে ছুটিতে রাখা হয়েছে, ওমর ফারুক খানকে আমরা পুনর্বহাল চাচ্ছি। একই সাথে এসআলমের যে শেয়ার আছে, সেই শেয়ারগুলো নগদায়ন করার মাধ্যমে তার কাছ থেকে ব্যাংকের মালিকানা ফিরে এনে যারা ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক ছিলেন, তাদের কাছে যাতে করে এই ব্যাংকের মালিকানা হস্তান্তর করা হয়, যাদের উপর গ্রাহকদের আস্থা এবং বিশ্বাস রয়েছে। গভর্নর যেহেতু ব্যাংকগুলো পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে, সেই কারণে আমরা গভর্নরের পদত্যাগ চাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মিটিং শেষ করছি।